দীপুচন্দ্র দাস, যিনি একজন শ্রমিক, তাকে যেভাবে পিটিয়ে আধমরা করে তারপর ঝুলিয়ে হত্যা করে আগুন দিয়ে পুড়িয়ে মারা হলো, এটা কোন দেশে, কোন মানবাধিকারের মধ্যে পড়ে? ধন্যবাদ আপনাকে। এটা খুবই বেদনাতুর ঘটনা। আমি বেশ কিছু মানুষকে জানি যাদের সাথে কথা বলেছে। যেমন কালকে আমি একজনের সাথে কথা বলছি, তিনি বলছেন যে 2 দিন আমি খেতে পাচ্ছি না কিছু, আমি ঘুমাতে পাচ্ছি না। একটা সাধারণ মানুষ ঘুমাতে পাচ্ছি না কেন? একটা মানুষকে এইভাবে পিটিয়ে হত্যা করে তার লাশটা গাছের সাথে ঝুলিয়ে আগুন জ্বালিয়ে দিবে, কি বর্বরতা! মানে অসংখ্য গৃহিণী, অসংখ্য সাধারণ মানুষ, শিশু এবং কিশোর, ওদের মধ্যে একটা ট্রমাটাইজড হয়ে যাচ্ছে এই ঘটনাটা। কারণ এটা ফেসবুকে ব্যাপকভাবে আসছে। আমি যতজনের সাথে কথা বলছি, অনেক মানুষ খুবই নির্বাক হয়ে গেছে এবং ভীষণভাবে ভীত সন্ত্রস্ত হয়েছে। আরেকটা কথা বলি, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় মানুষ, সারা দেশের মানুষ ভীষণভাবে ভীত যে কাউকে যে কোনো সময় রাস্তায় দাঁড়িয়ে তাকে হঠাৎ ধর্ম অবমাননার কথা বলে বা এটা ওইটা বলে তাকে মেরে ফেলা যায়। এবং যারা ভদ্র মানুষ, যারা সাধারণ সহজ সরল মানুষ, সাধারণ একটা লাইফ চায়, তারা আগে পাশে কোথাও নাই, সেই মানুষগুলো বলছে রাস্তায় বেরোতে আমার ভীষণ ভয় লাগছে, আমাকেই তো কিছু বলে। বা এই সমাজে চলতে গেলে মানুষের সাথে অনেক ধরনের বিরোধ হয়, ব্যবসা করতে গেলে বিরোধ হয়, জমি জায়গা সংক্রান্ত বিরোধ হয়, যে কেউ তো আমাকে মব লাগিয়ে দিয়ে আমাকে এইভাবে মেরে ফেলতে পারে। আমার স্বাভাবিক মৃত্যু আমি চাই, আমি তো এমন মৃত্যু চাই না। ওই যে একসময় নির্মল সেন বলছে স্বাভাবিক মৃত্যু গ্যারান্টি চাই, আজকে স্বাভাবিক মৃত্যু গ্যারান্টি হচ্ছে না। এখন যে জায়গাটা বলি, একটা কথা আপনাকে বলি, র‍্যাব তো বলেছে আসলে ধর্ম অবমাননার কোনো ঘটনা ঘটেনি। আচ্ছা, এখন এরকম একটা ওই শ্রমিকটা যে দীপু যে তার সাথে কাজ করে, তাদের সাথে তার বিরোধকে কেন্দ্র করে যখন এই ঘটনাটা তৈরি হলো, একটা ফ্যাক্টরি, সেখানে ফ্যাক্টরি শ্রমিক, সে ফ্যাক্টরির কর্মকর্তারা তাকে মবের কাছে কিভাবে ঠেলে দিল, তাকে তো পুলিশের হাতে দিল, তাকে মবের কাছে ছেড়ে দিল। এই মব তাকে নিয়ে পুড়িয়ে ফেললো, মেরে পুড়িয়ে ফেললো। এখন এই মবের মনস্তত্ত্ব তৈরি করলো কারা? আমি এখানে স্পষ্টভাবে বলতে চাই, যেটা হলো ধর্মের নামে, ধর্মীয় আলোচনার নামে বা ওয়াজ মাহফিলের নামে বাংলাদেশে একটা গোষ্ঠী তৈরি হয়ে গিয়েছে, যারা জাতিবিদ্বেষ, ধর্মবিদ্বেষ, ঘৃণা চড়াচ্ছে এবং প্রতিহিংসা সেখানে তৈরি করছে। ফলে ধর্মবিদ্বেষ, ধর্মীয় যে ঘৃণা ছড়াচ্ছে, এটা একটা পরিবেশ তৈরি করছে সাধারণ মানুষের মধ্যে। সুতরাং যারা প্রত্যক্ষভাবে দীপুকে পিটিয়ে হত্যা করলো তারা যেমন অপরাধী, তারা আগুন জ্বালিয়ে তাকে পুড়ে ফেললো তারা যেমন অপরাধী, তার থেকেও অনেক বড় অপরাধী হলো যারা বিভিন্ন ধর্মীয় আলোচনার নামে ঘৃণা ছড়িয়ে দিচ্ছে। কারণ তাদের উস্কানিতে এই সাধারণ মানুষদের মধ্যে প্রবল ধর্মীয় হিংসা তৈরি হয়েছে। আমাদের দেশটা তো এমন না, আমাদের দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং হিন্দুদের মধ্যে উঁচু বর্ণ, নিচু বর্ণ, মুসলিমদের মধ্যে কাদিয়ানি আছে, এখানে শিয়া, সুন্নি সব বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তো মিলমিশ করে মানুষ চলতো, মানুষের মধ্যে এরকম ভেদাভেদ ছিল না। তাহলে এই যে ভেদাভেদটা তৈরি করছে একটা চিহ্নিত গোষ্ঠী, সেই গোষ্ঠীকে অবাধে আপনি এসব বলার সুবিধা দিবেন এবং তারা কোটি কোটি টাকা এটা দিয়ে কোটি কোটি টাকা তারা ইনকাম করবে, দেশের বাইরে বাড়ি গাড়ি করবে, তাদের সবকিছু করবে, তাদের জন্য এই ব্যবস্থা করে দিবেন। এই যে ঘৃণা, এই যে ধর্মীয় আলোচনার নামে যেসব ঘৃণা ছড়াচ্ছে, তাদেরকে তো আপনি অ্যারেস্ট করছেন না, তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা গ্রহণ করছেন না। তাদেরকে আইনের আওতায় আনা উচিত, তাদেরকে অ্যারেস্ট করা উচিত। তার সাথে সাথে এই ঘটনা ঘটানোর সাথে যারা যুক্ত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। এবং এই ঘটনাকে কেন্দ্র করে দেখেন, এত বড় ঘটনা ঘটলো, সরকারের দিক থেকে কি পদক্ষেপ? এখন কয়েকজনকে তারা গ্রেপ্তার করলো,
কিন্তু এইরকম একটা নিরীহ একটা শ্রমিককে এভাবে পিটিয়ে হত্যা করলো, কত বড় মানবাধিকার লঙ্ঘন। এটার এই সরকারের কর্তা ব্যক্তিরা তাকে নিয়ে তো কোনো বক্তব্য দিতে আমরা দেখলাম না। প্রধান উপদেষ্টার উচিত ছিল তো তাকে নিয়ে তার বক্তব্যটা দেয়া। এখন হাদিকে কেন্দ্র করে আপনারা যা করেছেন, যেভাবে তাকে তুলেছেন, আসলে তাকে সেই জায়গায় তোলার মতো তো সে না। যতটুকু তার জন্য আপনারা করেন নাই, আপনাদের নিজেদের জন্যই তাকে ওই জায়গায় আপনারা তুলেছেন। আর এত বড় একটা মানবাধিকার লঙ্ঘন হলো, এবং শুধু এই ঘটনাটা না, এইটাকে নিয়ে সারা দেশের গণতন্ত্রকামী মানুষ এবং সংখ্যালঘু সম্প্রদায়, তাদের মধ্যে যে ট্রমাটাইজড, যে একটা ট্রমার একটা পরিবেশ তৈরি করে দিলেন। কত বড় জঘন্য ঘটনা! আমাকে কেউ হত্যা করলো, এটা এক জিনিস, আর আমি হত্যার আশঙ্কায় আছি, আমি আক্রান্ত হব আশঙ্কা আছে, এটা আরো ভয়াবহ। এটা মৃত্যুর আগেও অসংখ্যবার মৃত্যুবরণ করতে হয়, এইরকম একটা স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত বাধা করছে। সুতরাং আপনি এটা খুবই ভয়ঙ্কর। এবং আপনি দেখবেন এই ঘটনার পাশাপাশি লক্ষ্মীপুরে, আপনার পাশের জেলায় লক্ষ্মীপুরে যে শিশুটি আয়শা, তালা মেরে পুড়িয়ে মেরে ফেলা হলো। মানে এগুলো একেবারেই মানুষের পৈশাচিকতার প্রকাশ কিনা, মানুষ কি আর পিশাচ হয়ে যাচ্ছে কিনা, ছোট করে যদি একটু বলেন। শেষ পর্যায়ে এই যে মানুষের দেশে যখন গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়, দেশে যখন মুক্ত বুদ্ধির চর্চা হয়, দেশে যখন ধরেন আপনার সত্যিকারের শিক্ষা, যেগুলো হলো যেমন মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ডেভেলপ করে, কিন্তু আমাদের এখন এডুকেশনের মধ্যে এই ধরনের ধর্মীয় কূপমণ্ডূকতা যখন সমাজের মধ্যে আপনি ছড়িয়ে দেন, যখন সমাজের মধ্যে অসহিষ্ণুতা আপনি ছড়িয়ে দেন, তখন এরকম একটা পরিবেশ তৈরি হয়। আমাদের সমাজটা ভীষণভাবে অসহিষ্ণু হয়ে পড়ছে। এবং এই মানুষগুলো, একটা শিশু যখন জন্মগ্রহণ করে, সে সব সন্ত্রাসী হয় না, সে তো ধর্মবিদ্বেষী হয় না, বা সে তো এরকম হয় না, সে তো হিংসাত্মক হয় না, তাকে এখানে হিংসাত্মক তৈরি করা হয়। সুতরাং দেশে গণতন্ত্রায়ন প্রয়োজন, এবং এখানে মুক্ত বুদ্ধির চর্চা প্রয়োজন, এবং সেখানে যে যার মতো, সেখানে যেটা মানুষ জনগণের ক্ষতি হবে না এমন একটা পরিবেশ দরকার। এই পরিবেশটা তৈরি করা এখন প্রয়োজন। কিন্তু দেশে যেই একটা মৌলবাদী মনন জগৎ তৈরি করা হচ্ছে, একটা অগণতান্ত্রিক মনন জগৎ তৈরি হচ্ছে, ফেসিবাদী মনন জগৎ তৈরি করা হচ্ছে, যেটা মবতন্ত্র যেভাবে প্যাট্রনাইজ করছে, মাজার ধ্বংস হইতে এইগুলো তৈরি করছে, এগুলোরই আজকে ফলাফল এটা তৈরি করছে। এবং এটা খুবই দুঃখজনক। আয়েশার জন্য দুঃখ প্রকাশ করি, এবং এরকম আরো কত ঘটবে আমি জানি না। এত নির্মম মানুষ হতে পারে না।